একটা খুব ধনী ক্ষমতাশালী সংস্থা তৈরি করেছে একটা গেম শো, যে গেম শোতে কয়েকটা গেমস জিততে পারলেই পাওয়া যাবে প্রচুর পরিমাণে টাকা। এবং গরিব মানুষেরা নাম দিচ্ছে সেই সব গেম শোতে, যাতে সেই গেমস থেকে টাকা জিতে তারা তাদের জীবনটা পাল্টাতে পারে। কিন্তু এই গেমসগুলো কোনো সাধারণ গেমস নয়, গেমসগুলো যথেষ্ট পরিমাণে রিস্কি, এবং জিততে না পারলে তাদের জন্য অপেক্ষা করে আছে মৃত্যু। আচ্ছা, এই প্লটটা কি আপনাদের চেনা চেনা লাগছে? অনেকটা রিসেন্ট বেরোনো ওয়েব সিরিজ স্কুইড গেমস বা দ্য এইট শো বা অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ডের মতো না? কিন্তু আমি যদি বলি যে এইসব ওয়েব সিরিজ বেরোনোর বহু বছর আগে বাংলা ভাষাতেই একটা উপন্যাস বেরিয়েছিল, যার প্লট ছিল ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার, ডিস্টোপিয়ান সোশ্যাল কালচার এবং ডেডলি সার্ভাইভাল গেমস। আজকে আপনাদের সাথে আড্ডা দেব সেই বইটি নিয়ে, যার নাম হচ্ছে 23 ঘন্টা 60 মিনিট। লিখেছে বাংলার ওজি সাইকোলজিক্যাল থ্রিলার এবং সায়েন্স ফিকশন থ্রিলার লেখক শ্রী অনিশ দেব। বইটি 2010 সালে পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু আমরা যারা 2004 বা 5 সাল থেকে কিশোর ভারতী পত্রিকা নিচ্ছি, তারা আমরা জানি যে সেই সময় পূজাবার্ষিকীতে প্রত্যেক বছর এই গল্পটি একটা করে পর্ব বেরোতো। এবং আমার মনে আছে আমি সারা বছর অপেক্ষা করে থাকতাম যে কবে পরের বছর পূজাবার্ষিকীতে এর নেক্সট পর্বটা বেরোবে। কারণ গল্পটা এতটাই উত্তেজনার, এতটা টেনশন এবং এতটা থ্রিলার ছিল। এটি একটি ফিউচারিস্টিক থ্রিলার। এই গল্পের সময়কাল হচ্ছে আজ থেকে প্রায় 150 বছর পরের কলকাতা, যে কলকাতার সাথে আজকে আমাদের চেনা কলকাতার প্রায় কোনোই মিল নেই। কলকাতার পাশেই গড়ে উঠেছে নিউ সিটি নামে আরেকটি শহর, যেখানকার বাসিন্দারা সবাই বাড়াবাড়ি রকমের বড়লোক। তারা বাস করে, সমস্ত রকম সুযোগ সুবিধা, জীবনে সমস্ত রকম প্রযুক্তি তারা উপভোগ করতে পারে। কিন্তু তার পাশেই এখনকার যে কলকাতা, তার অবনতি হতে হতে সেটি পরিণত হয়েছে ওল্ড সিটিতে। এই ওল্ড সিটিতে কিছুই নেই, মানুষের স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, তাদের হাতে টাকা পয়সা নেই, কোনো কাজ নেই, স্কুল, কলেজ, হসপিটাল, রাস্তাঘাট সব কিছুর বেহাল অবস্থা। রাস্তাঘাটে দিনে দুপুরে ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে। শিশুদের, নারীদের, তাদের জীবনের কোনো সুরক্ষাও নেই। সেখানকার বাতাস পলিউটেড, খাবার জল দূষিত। তাই ওল্ড সিটির বাসিন্দারা মরিয়া যে এই জীবন ছেড়ে কবে তারা নিউ সিটিতে নিউ লাইফ শুরু করতে পারবে। আর এই পরিস্থিতির সুযোগ নেয় সুপার গেমস কর্পোরেশন বলে একটি সংস্থা। তারা ডিজাইন করেছে এমন একটা গেম শো, যেই গেম শোতে নাম দিয়ে জিততে পারলে ওল্ড সিটির লোকেরা পাবে বিপুল পরিমাণ একটা প্রাইজ মানি, এবং সেই প্রাইজ মানি দিয়ে তারা শুরু করতে পারবে নতুন জীবন নিউ সিটিতে। কিন্তু এই গেমসগুলো কীরকম? যেমন হচ্ছে ধরুন ম্যানিমাল রেস, ম্যান প্লাস অ্যানিমাল, এই দুটো মিলে তৈরি হয়েছে ম্যানিমাল রেস। এই গেমসে প্রতিযোগীকে রেস করতে হবে একদল বুনো হিংস্র কুকুরের সাথে, যাদেরকে বেশ কিছুদিন ধরে খেতে দেওয়া হয়নি। এবং সেই রেসে সে জিততে পারলে পাবে প্রাইজ অ্যামাউন্ট। বা আছে স্নেকস অ্যান্ড জেমস, যেখানে একটা বিশাল বড় চৌবাচ্চায় কিরিবিরি করছে সব বিষধর সাপ, এবং তাদের মাঝে ছড়িয়ে রাখা আছে ছোট ছোট হীরের টুকরো। প্রতিযোগীকে সেই চৌবাচ্চায় নেমে কালেক্ট করে আনতে হবে সেই হীরের টুকরোগুলো। বা ধরুন হাংরি ডলফিন, যেখানে সমুদ্রের মধ্যে একটা খাঁচা ডুবিয়ে দেওয়া হয়েছে, সেই খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে 6টি ডলফিন, এবং ডলফিনের ছদ্মবেশে 6টি হাঙর। প্রতিযোগীকে 1 ঘন্টা সেই চৌবাচ্চার মধ্যে থেকে জীবিত অবস্থায় উঠে আসতে হবে। এই রকম সব নিষ্ঠুর, হিংস্র, পাশবিক গেম ডিজাইন করে সুপার গেমস কর্পোরেশন। আর তারপর বিশাল অঙ্কের টাকার লোভ দেখিয়ে তারা ওল্ড সিটির মানুষদের সেই গেমসে নামতে এক প্রকার বাধ্য করে। মৃত্যু নিশ্চিত জেনেও ওল্ড সিটির মানুষেরা তাদের ভাগ্য বদলানোর জন্য একবার চান্স নেয় সেই গেমসগুলো। আর তারপর সেই মানুষগুলোর মরণ বাঁচন লড়াইয়ের লাইভ টেলিকাস্ট হয় টিভিতে। নিউ সিটির বাসিন্দারা ঘরে বসে চা কফি খেতে খেতে সেই দৃশ্য এনজয় করে, আর সেই গেম শোতে কোটি কোটি টাকার বিজ্ঞাপন আসে। এরকমভাবে মানুষের বাঁচার ইচ্ছা, স্বপ্ন, আশা, এগুলি নিয়ে চলে এন্টারটেনমেন্টের ব্যবসা। এরকমভাবেই এই গেমসে নাম দেয় জিশান। জিশান হচ্ছে এই গল্পের নায়ক। সে থাকতো ওল্ড সিটিতে, পরিস্থিতির চাপে সে এই ঘৃণ্য অমানবিক গেম শোতে নাম দিতে বাধ্য হয়। জিশান প্রথম থেকেই মনে প্রাণে নিউ সিটির এই সুপার গেমস কর্পোরেশনের গেম শোকে সে ঘৃণা করত।
সে মনে করতো যে টাকার বিনিময়ে এখানে মানবিকতাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তবুও সেই গেম শোর পার্টিসিপেন্ট হয়। এবং এরপর এখানে আসে আরেকটি চরিত্র, যার নাম হচ্ছে শ্রীধর পাট্টা। শ্রীধর পাট্টা হচ্ছে সুপার গেমস কর্পোরেশনের সর্বময় কর্তা। শ্রীধর পাট্টাকে এই গল্পের ভিলেন বলা যেতে পারে। শ্রীধর পাট্টা প্রচুর ধনী, ক্ষমতাশালী একজন মানুষ, যার পারমিশন ছাড়া নিউ সিটিতে একটা গাছের পাতাও পড়বে না। তবুও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভাষায় বলতে গেলে লোকটা আসলে খুবই গরিব। টাকা ছাড়া লোকটার আর কিছুই নেই। সত্যি শ্রীধর পাট্টার কেউ নেই, কিছুই নেই। সে প্রচুর প্রচুর সম্পদের মালিক, কিন্তু তার যেহেতু পরিবারে কেউ নেই, তার সঙ্গে কোনো সঙ্গী নেই, ভালোবাসার কেউ নেই, তাই তার মধ্যে মানবিকতার অভাব আছে। তার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই নিষ্ঠুরতা, অন্য মানুষের প্রতি ঘৃণা, মানুষকে কষ্ট দিয়ে একটা স্যাডিস্টিক আনন্দ এবং ভয়। শ্রীধর পাট্টার মধ্যে আছে ক্ষমতা হারানোর ভয়, মৃত্যুর ভয়। কিন্তু অপরদিকে জিশানকে যদি আমরা দেখি, জিশান হচ্ছে ওল্ড সিটির বাসিন্দা। সে খুবই গরিব। সে একটা ঝুপড়িতে তার স্ত্রী আর পুত্র সন্তানকে নিয়ে বাস করে। তার কাছে টাকা পয়সা, ধন সম্পদ কিছুই তেমন নেই। কিন্তু গল্প যত এগোবে তত আমরা জিশানের চরিত্রে দেখতে পাবো তার মধ্যে আছে ভালোবাসা, বন্ধুদের প্রতি সততা, বিশ্বস্ততা বোধ, জীবনের প্রতি কৃতজ্ঞতা বোধ, স্ত্রী সন্তানের কাছে ফেরার একটা টান। আর এই মানবিক গুণগুলোই জিশানকে হেল্প করবে পরবর্তীকালে গেমসগুলো জিততে এবং বেঁচে থাকতে। এবং এই জিশান নাম দেবে শ্রীধর পাট্টার ডিজাইন করা সবচেয়ে নিষ্ঠুরতম গেম, কিল গেম। এই কিল গেমের কনসেপ্টটা হচ্ছে যে একটা কৃত্রিমভাবে তৈরি করা শহরে 24 ঘন্টার জন্য একজন প্রতিযোগীকে ছেড়ে দেওয়া হবে, এবং সেই সাথে সেই শহরে ছেড়ে দেওয়া হবে 3 জন কিলারকে। এই কিলারদের কাজ হচ্ছে 24 ঘন্টার মধ্যে সেই প্রতিযোগীকে খুঁজে বের করে তাকে হত্যা করা, এবং প্রতিযোগীকে তাদের কাছ থেকে যতটা সম্ভব বেঁচে থাকতে হবে। এই গেমের প্রাইজ মানি হচ্ছে সবচেয়ে বেশি 100 কোটি টাকা। কিন্তু এই গেমের সার্ভাইভাল রেট হচ্ছে 0, অর্থাৎ আজ পর্যন্ত কেউই এই গেম খেলে জিততে পারেনি। কিন্তু এই গেমসগুলোকে ঘৃণা করা সত্ত্বেও জিশান কেন এই কিল গেমসে পার্টিসিপেন্ট হবে, এবং সে কি এই গেমস জিততে পারবে? ভালো মন্দ, সাদা কালোর চিরাচরিত দ্বন্দ্বে কে জিতবে? নাকি ক্রমাগত অশুভ শক্তির সাথে লড়াই করতে করতে জিশান নিজেই হয়ে উঠবে একজন ভিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আছে এই বইটিতে, যার নাম 23 ঘন্টা 60 মিনিট, এবং বইটি সমাপ্ত হচ্ছে দ্বিতীয় পর্বে, যার নাম 60 মিনিট 23 ঘন্টা। মানুষের লোভ তাকে কোথায় টেনে নিয়ে যায়, আর সেই লোভের সাথে যদি যোগ হয় বিবেকহীনতা, তাহলে হয়তো সে নিজের বন্ধুর মুখেও ছুরি বসাতে দ্বিধাবোধ করবে না। 2004 সালে লেখক অনিশ দেব যে অমানবিকতার কথা শুধু কল্পনা করেছিলেন, আজ 20-21 বছর পর এসে আমরা তা বাস্তব জীবনেই দেখতে পাই। সকালে উঠে নিউজ পেপারের হেডলাইন দেখে আমরা চমকে উঠি। সোশ্যাল মিডিয়াতে সেনসিটিভ কন্টেন্ট হাইড করে আমাদের সামনে আসে, ভিডিও ব্লার করা থাকে। হয়তোবা অবচেতনে আমরা আর এসব আজকাল দেখে অবাকও হই না। এই নিষ্ঠুরতার খবর দেখতে 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 আমাদের গা সওয়া হয়ে গেছে। মেইন স্ট্রিম মিডিয়ার নির্লজ্জতা, মিথ্যাচারিতা, মানুষের যন্ত্রণা বেছে নিজেদের পকেট ভরানো, ক্ষমতাবান মানুষদের পা চাটা, আর ধনী ক্ষমতাবান মানুষদের এই সব কিছু দেখেও নির্বিকার থাকা। এরাই কি আসলে এক একটা শ্রীধর পাট্টা নয়? সত্যি ফিউচারিস্টিক থ্রিলার হিসেবে লেখক অনিশ দেব যে কথা শুধু কল্পনাই করে গেছিলেন, কিসের অভিশাপে আজকে তা বাস্তবে পরিণত হয়েছে। প্রযুক্তির উন্নতি যত হচ্ছে, মানুষ আস্তে আস্তে তত আদিম যুগের দিকে পিছোচ্ছে। গল্পের মধ্যে এই মেসেজটাই যেন কোথাও গিয়ে ধরা পড়ে। এই বইটির লেখক শ্রী অনিশ দেব ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত রাজাবাজার সায়েন্স কলেজের অ্যাপ্লাইড ফিজিক্সের প্রফেসর, এবং উনি নিজেও অ্যাপ্লাইড ফিজিক্সের গোল্ড মেডালিস্ট ছিলেন। তাই ওনার লেখা সায়েন্স ফিকশনের গল্পগুলি অত্যন্ত ওয়েল রিসার্চড এবং ডেটাবেসড। ওনার লেখাও কিছু কিছু জিনিস যেগুলি আমরা বাস্তব জীবনে এখন ইউজ করি, যেমন এআই, ভিডিও কলিং, ভয়েস সার্চ, যেগুলি লেখা হয়েছিল আজ থেকে প্রায় 20-25 বছর আগে, যখন ভারতে ইন্টারনেট ব্যবস্থা ততটা চালুও হয়নি। ওনার লেখা এই বইটি ফিউচারিস্টিক থ্রিলার, সায়েন্স ফিকশন এবং ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে অত্যন্ত উন্নত মানের লেখা। শুধুমাত্র কিশোর পাঠ্য নয়,
একমাত্র ছোট বাচ্চারা বাদ দিয়ে সব বয়সের মানুষরাই এটি পড়তে পারেন। যারা থ্রিলার প্রেমী তাদের তো এই বইটি অবশ্যই ভালো লাগবে, একবার শুরু করলে তারা বই বন্ধ করতে পারবেন না। এবং যারা থ্রিলার অতটা ভালোবাসেন না আমার মতো, তারা সায়েন্স ফিকশনের বই হিসাবে এটি পড়তে পারে। তাই বইটিকে আমি আমার পার্সোনাল রেটিং দিতে চাই 5/5। 23 ঘন্টা 60 মিনিট এই বইটি নিয়ে গল্প আজকে এখানেই শেষ হলো। বইটি সমাপ্ত হচ্ছে 2টি পর্বে। দ্বিতীয় পর্ব হচ্ছে এই বইটি 60 মিনিট 23 ঘন্টা। এই বইটি দিয়ে রিভিউ আমি আনবো পরবর্তী ভিডিওতে, লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন নিজের সমমনস্ক বইপ্রেমী বন্ধুদের সাথে। বইকে ভালোবাসুন, বই পড়ুন, ভালো থাকুন। নমস্কার।